এক্সামের প্রেসার পর পড়ছি আবার সিন করছি নিজেকে খুব ইম্পর্টেন্ট মনে হতো যে আমি খুবই প্রোডাক্টিভ। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি বাংলাদেশ প্রতিদিন ডিজিটাল প্ল্যাটফর্মের নিয়মিত আয়োজন সারা লাইফস্টাইল প্রেজেন্স তারার সাথে। দর্শক, আপনাদের সাথে বরাবরের মতো আছি আমি নুসরাত জেরি। এবং দেখেন প্রচণ্ড শীত, তার মধ্যে স্টুডিওতে এসি অফ। দেখেন আমি কি ভারী একটা জ্যাকেট পরে আছি, বিকজ আজকে যে গেস্ট একদমই শীতের সার্থক অতিথি, শীত নিয়েই আসার কথা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তিনি যখন হাসি দেন তখন মনে হয় যে শীত না, উষ্ণতা ছড়াচ্ছেন। I'm pretty sure যে অলরেডি আপনারা বুঝে গিয়েছেন আজকের গেস্টকে, অ্যান্ড শি ইজ নট আদার দেন আপনাদের ভীষণ পছন্দের জান্নাতুল সুমাইয়া হিমি। কেমন আছো? ওয়েলকাম। ভালো। তুমি আমাকে বলো তো, দেখো আমি মানে তোমার পড়ার কথা ছিল যে মানুষ শীত নিয়ে আসে, আজকে পুরো অপোজিট। মানে তোমার কথা শুনে মনে হয় আমারই শীত লাগছে, আমি জ্যাকেট পরে আসছি। কেমন আছো? কেমন চলছে দিনকাল? আলহামদুলিল্লাহ ভালো। তোমার অনেকগুলো বাচ্চা বলবো, বেবিস বলবো? হ্যাঁ, বেবিস গুলো কেমন আছে? খুব ভালো আছে। আঙ্কেল আন্টি কেমন আছে? ভালো। কোথা থেকে আসে? বাসা থেকে নাকি? বাসা থেকে আসছি, যেহেতু বাসার কাছাকাছি অফিস। আর আজকে আমার শুট ছিল না, কারণ আমার ফুল টিম এখন দেশের বাইরে আছে, সো আমি একটু গ্যাপ পেয়েছি, একটু রিল্যাক্স। মেকআপটা দেখে বুঝে গেছে যে বাসা থেকে আসে। একদমই সুদিং, আই সুদিং একটা মেকআপ, খুবই প্রিটি লাগছে। থ্যাংক ইউ। সো শান্তি নাই রিলিজ হচ্ছে। নিলয় ভাইকে তো আজীবন অশান্তির মধ্যে রাখো অন স্ক্রিনে, এটাতেও কি সেম কাজই করছো? কিছুটা সেম কাজই, তবে সেখানে ফুললি আমি যে অশান্তি করছি তা না, সেও একটু অশান্তি করছে না। সারা জীবন তো সে অশান্তি পেয়েছে, আমার মনে হয় এই একটা জায়গা যেখানে সে অশান্তি দেওয়ার মতো একটু হলেও স্কোপ আছে তার। সো কেমন চলছে? এটা রিলিজ হচ্ছে কবে? রিলিজ কবে হচ্ছে সেটা আমি নিজেও জানি না, মাত্র প্রোমো রিলিজ হলো। হ্যাঁ, প্রোমোটা বের হলো, বাট খুব শীঘ্রই হয়ে যাবে, হয়তো 2-3 দিনের মধ্যে। এখানে কি নিলয় ভাইয়ের হাজবেন্ড এন্ড ইউ আর দ্য ওয়াইফ? আমি অ্যাকচুয়ালি একটুখানি ভুলে গেছি, এত কাজ হয় আর অনেক আগে করা হয়, প্রতিদিনই একই আর্টিস্টের সঙ্গে কাজ থাকলে আমি নিজে গোলায় যাই, দেখা যায় গতকালকের গল্প আজকে মনে পড়ছে না যে আমি ওয়াইফ নাকি আমি গার্লফ্রেন্ড, এটা গুলিয়ে যায় একটু। ওকে, সো নাইস। এই যে নিলয়, দেখো তুমি অনেকের সঙ্গে কাজ করছো প্রায় 2015 থেকে, রাইট? সো ইটস লাইক 9 ইয়ার্স ধরে অনেকের সঙ্গেই কাজ করেছো, বাট অডিয়েন্স যদি বলা যায় যে যেটা বেশি অ্যাকসেপ্ট করেছে সেটা হচ্ছে নিলয় ভাইয়ের সাথে। আমিও পার্সোনালি ফেসবুক রিলসে যখন তোমার আর নিলয় ভাইয়ের ভিডিওস আসে, আমি কখনোই স্কিপ করি না, যে না ভাই ঝগড়াটা একটু শুনি, তারপর অন্য কিছু দেখা যাবে, অন্য কাজ করা যাবে। সো এই জিনিসটা আসলে কেমন লাগে? খুবই ভালো। নিলয় ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটাই হচ্ছে সারাক্ষণ ঝগড়াঝাটি করার, সো এর জন্যই আর কি স্ক্রিনে ওইটা খুব বেশি ন্যাচারাল লাগে। হ্যাঁ, অফ স্ক্রিনেও আমাদের ওইরকম ফর্মাল কোনো রিলেশনশিপ নাই, মানে দেখা যায় যে ইউজুয়ালি অন্য কোয়ার্টিস্টদের সঙ্গে খুবই ফর্মাল রিলেশনশিপ দেখা যায়, অন স্ক্রিনে গিয়ে ঝগড়া করতে হয় বা অন স্ক্রিনে গিয়ে অ্যাক্টিং করতে হয়। নিলয় ভাইয়ের সঙ্গে ওইটা না, নিলয় ভাইয়ের সঙ্গে সারাক্ষণই আমার লেগে থাকে, সো খুবই ইজি। হ্যাঁ, এবং তোমার তো আমি জানি একটা রোগ আছে, সেটা হচ্ছে হাসির রোগ। সিরিয়াস ব্যাপারেও হেসে দাও, সেটার মাঝখানেও হাসো, আর আই থিংক নিলয় ভাই এটা স্টার্ট করেছে। হ্যাঁ হ্যাঁ। সো সব মিলিয়ে যখনই তোমরা শুটিং সেটে যাও বা ডিরেক্টর যখনই বলে যে তোমার বিপরীতে নিলয় ভাই আছে, অনুভূতি নিশ্চয়ই দারুণ। এছাড়াও নিলয় ভাইয়ের বাহিরেও অনেকের সঙ্গে কাজ করেছো, বাট কমফোর্ট জোনের কথা যদি বলি, কাকে বেছে নেবে? ওর ভাবনারে কি হাওয়ায় মাতানো, দোলে মন দোলে অকারণ হরষে। সব আর্টিস্টরাই বাংলাদেশে, আমি বলবো যে আমি যাদের সঙ্গে কাজ করছি সবাই অনেক বেশি পোলাইট, অনেক বেশি হার্ডওয়ার্কিং, অনেক বেশি সিরিয়াস অ্যাবাউট ওয়ার্ক। সো আমার কাছে যখন মানে স্পেশালি অপূর্ব ভাইয়ের সঙ্গে আমি যখন কাজ করতে গিয়েছিলাম, যেহেতু সে অনেক বেশি সিনিয়র, অনেক বড় মাপের আর্টিস্ট, আমি খুবই একটু নার্ভাস ছিলাম। মোশাররফ ভাইয়ের সঙ্গেও আমার এটা হয়েছে প্রথম দিকে, বাট দে আর ভেরি ফ্রেন্ডলি, আর সবার সাথে কমফোর্টেবল। আসলে অ্যাক্টিংটা তো ইটস আ পার্ট অফ মাই জব, মানে ইটস মাই জব। সো একদম অপরিচিত একটা মানুষের সঙ্গেও অ্যাক্টিং খুব ইজিলি করতে পারবো, খুব পরিচিত মানুষের সঙ্গেও করতে পারবো। ইউ আর সো পোলাইট এন্ড জলি এন্ড ফ্রেন্ডলি। হ্যাঁ, এই কারণে হয়তো এত বেশি ইজি হয় কাজগুলো। মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করাটা তো ইটস লাইক এ ড্রিম।
যখন প্রথম তার সঙ্গে তার ওয়াইফের ক্যারেক্টারে অভিনয় করলে সে কাচ্চি খাচ্ছিল কিছু একটা, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। তো ওই শুটিং সেটগুলো তার সঙ্গে আসলে কাজ করার অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা ভালো, বাট আমি খুবই নার্ভাস ছিলাম, যেহেতু মানে ছোটবেলা থেকেই মোশাররফ ভাইকে দেখে আসছি টিভির পর্দায়। সো তার সঙ্গে ওয়াইফের ক্যারেক্টার বা ঝগড়াঝাটিটা আমার অত ন্যাচারালি আসতেছিল না। মানে মোশাররফ ভাই এখনো এটা বলে যে তুই অনেক বেশি সম্মান দেখাস, মানে আমি অলওয়েজ ভাইয়া আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন, তো উনি বলে যে এত বেশি সম্মান দেখালে অ্যাক্টিং এর জায়গায় তো ঝগড়া করবে কিভাবে। সো এইটা একটু এখনো ঝামেলা হয়। আর মোশাররফ ভাই আমি যেটা তাকেও অনেকবার বলেছি যে অনেক আনপ্রেডিক্টেবল ইন অ্যাক্টিং, মানে আমি যেরকম যেহেতু নীলা ভাইয়ের সঙ্গে অনেকদিন ধরে কাজ করছি, আমি বুঝতে পারি যে নীলা ভাই এই শটে কিরকম ভাবে ডেলিভারিটা দিবে, কিরকম এক্সপ্রেশন দিবে, এটা আমি জানি। সো ওই হিসেবে এক্সপ্রেশন দেওয়া যাবে। মোশাররফ ভাই ইউ ক্যান নট, মানে আগে থেকে তুমি চিন্তাই করতে পারবে না এত অদ্ভুত কিছু একটা করবে যে তুমি অন সেট তুমি মানে যাও ওকে এখন আমি কি করবো, মানে ওরকম কনফিউজড হয়ে যেতে হয়। বাট অ্যাক্টিং এর জায়গা থেকে অনেক কিছু মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করলে শেখা যায়। গতানুগতিক আমরা যেই রকম ভাবে অ্যাক্টিং করি, মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করলে অনেক জায়গায় ডিফারেন্স বিভিন্ন উনি শিখিয়ে দেয়। সো এটা খুব ভালো। বাট মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করার একটাই মানে নেগেটিভ আমি বলবো যে অনেক বেশি কাজ করতে হয়, যেহেতু মোশাররফ ভাইয়ের স্কেডিউল এরকম থাকে না, সময় অনেক কম থাকে। সো অনেক বেশি প্রেসার থাকে যখন শুট আমরা যখন করি, অনেক বেশি দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হয়। বাট আদার দেন দ্যাট কাজের এক্সপিরিয়েন্স খুব ভালো। ডেফিনেটলি সে আসলে এমনই একজন মানুষ। একটু যদি পিছনে ফিরতে চাই, সেই কচি কাঁচা থেকে শুরু, তখন তো গান শিখতে, গান নাচ আবৃত্তি তিনটা একসঙ্গে করতে, তাও বিখ্যাত ফেরদৌসী রহমানা আপার ফেরদৌসারা ম্যামের কাছে। সেটা হচ্ছে স্কুলে পড়া অবস্থায়। হ্যাঁ, আমি স্টার্ট করি আই থিঙ্ক ক্লাস 4-এ যখন ছিলাম। আমার আসলে মিডিয়াতে আসার কোনো কথাই ছিল না। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের বা আত্মীয় স্বজনে কেউই এখানে নাই বা কালচারাল কোনো কিছুতে নাই। বাট আমি ছোটবেলা থেকে আমার বাবা মা সবসময় দেখেছে যে আমি অনেক বেশি নাচানাচি করতে পছন্দ করি, নিজে নিজে গান লিখতাম, গান গেতাম। সো আমি অলওয়েজ খুব একটা না, খুবই শান্ত ছিলাম, কিন্তু কালচারাল দিকগুলো আমি অনেক বেশি ইন্টারেস্ট ছিল। তো আমি যেহেতু এত কিছু পছন্দ করতাম, যেটা হয় যে যেহেতু গান নাচ কোনো কিছু শিখতে দিবেন, আমাকে ফার্স্টে পেইন্টিং শিখতে দেয়, যেখানে আমি ভালো মতোই ডাব্বা মারি। 4 বছর শিখেছিলাম, দুইবার ফেল করেছি 4 বছরের মধ্যে, খুব একটা ভালো না। সো আমার ওইটা বেশি ইন্টারেস্ট আমি ফিল করতাম না। আমি দেখতাম যে বাচ্চারা ঘুঙুর পরে নাচের স্কুলে যাচ্ছে, বা মানে ওই জিনিসটা আমাকে বেশি টানতো। সো অনেক হাতে পায়ে ধরার পরে, আর আব্বু তখন দেশের বাইরে ছিল, সো ফোনে অনেক ভাবে মানে হাত জোর করে আমি বলছি যে একটু শিখি। তো আমার বাবা মা ভেবেছে যে আমি যেহেতু ছোট, হয়তো নাচ গান শেখার ইচ্ছা বড় হলে আর করবে না, দেখে আগ্রহ জন্মেছে, পরে ঠিক পরে আর এসব কিছু করবে না। বাট আমি আসলে আই নেভার স্টপড। আর এখনো আমি অনেক বেশি দেখা যায়, এখন অত মানে আগে যেরকম নাচের ক্লাসে যেতাম, এখন ক্লাসে ওরকম ভাবে যাওয়া হয় না। বাট প্রায় শোজ করা হয়, ফ্রেন্ড সার্কেল বিয়ে করতেছে, ওদের বিয়েতে নাচা হয়। সো কিন্তু যেটা সবচেয়ে বেশি মজা লাগে নরমালি হয় কি, মানে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা মনে করি যে পড়াশোনা যদি করো তাহলে এগুলো হবে না, এগুলো হলে পড়াশোনা হবে না। বাট ইউ আর দ্য মোস্ট ডিফারেন্ট পারসন, যার এসএসসি এইচএসসি সব জায়গায় জিপিএ 5 বা A+। সে খুব রিসেন্ট বিবিএ কমপ্লিট করেছে নর্থ সাউথ থেকে। জানি প্রাইভেট ইউনিভার্সিটির প্যারা অনেক বেশি থাকে, এত কিছুর পরেও সে দুর্দান্ত তার অভিনয়। কারণ আমার বাসা থেকে আমার এইটাই শর্ত ছিল, পড়ালেখা ঠিকঠাক রাখতে হবে, এবং পড়ালেখা যদি কোনোভাবে খারাপ হয় তাহলেই নিউজ চলে যাবে আব্বুর কাছে এবং সবকিছু বন্ধ হয়ে যাবে। এটা আমি খুব আগে থেকেই জানতাম। আর আমি পড়ালেখাটা আসলে এনজয়ও করতাম। আই ডোন্ট নো, মানে আমার ভাই অত বেশি এনজয় করতো না, বা আমার আশেপাশের আমার ফ্রেন্ডসরা, বাট উল্টো ছিল। হ্যাঁ, আমি আমার পড়ালেখা করতে ভালো লাগতো। এবং যখন সেটের মধ্যে দেখা যেত একটা এক্সামের প্রেশার, পড়ছি আবার সিন করছি, নিজেকে খুব ইম্পর্টেন্ট মনে হতো যে আমি খুবই প্রোডাক্টিভ। সো আমি এনজয় করতাম এই ফুল প্রেশারটা। আচ্ছা, নাইস। একটু যদি পিছনে আরেকবার ফিরে যেতে চাই, প্রথম অভিনয়টা শুরু আসলে কোন নাটকের মধ্যে দিয়ে মনে আছে? আমি বিটিভিতে আই থিঙ্ক প্রথম একটা ম্যাগাজিন অনুষ্ঠানের নাটিকার একটা পার্টে, আমি মেইন আর্টিস্ট ছিলাম না, আমি মেইন আর্টিস্টের মেয়ের ক্যারেক্টারে ছিলাম, কারণ আমি তখন অনেক ছোট। হ্যাঁ, সো ওইটা আমার ফার্স্ট অ্যাক্টিং।
তখন আসলে আই থিঙ্ক আমি নাচেরই প্রোগ্রাম করতে গিয়েছিলাম বিটিভিতে। আমি তখন রেগুলারলি নাচ, গান, দলীয় নাচ, একক নাচ এগুলো করতাম। সো তখনই আসলে বিটিভির একটা প্রোডিউসার বললো যে এই ক্যারেক্টারটাও করতে পারবে। তো খুবই নর্মালি ওই নাটকটা করা হয়েছিল। এরপরে বিটিভির মানে শিশুতোষ অনেক নাটক করা হয়েছে, বাউল সেজে বাচ্চাদের নাটকে যেরকম হয় যে সব কাস্টিং গুলো বাচ্চারা, তো এরকম নাটক করা হয়েছে। আর যদি বলি যে মেইন আর্টিস্ট হিসেবে বা নায়িকা আমরা যেটাকে বলি, ওই হিসেবে ফার্স্ট আমি স্টার্ট করেছি 2014-এ। আমি একটা কম্পিটিশনে ছিলাম, রং আরটিভি 2020 কালার্স। এটা আমাদের বিপ্লব সাহা এবং আরটিভি তারা মিলে করেছিল। ওইটার চ্যাম্পিয়ন হওয়ার পরে আই স্টার্টেড ফুললি। এবং সারপ্রাইজিংলি ওইটার মধ্যে আমাদের সামিরা খান মাহি, এখন যে আমাদের খুবই পর্দা কাঁপাচ্ছে, সেও ওইটাতে ছিল। এবং উই বিকেম লাইক বেস্ট ফ্রেন্ডস ওই কম্পিটিশনে। মাহি আপুর সাথে তোমার তখন থেকে একদম স্টার্টিং থেকে। মাহি তখন জাস্ট টুকটাক র্যাম্প স্টার্ট করেছিল, আর আমি র্যাম্পের কিছুই বুঝতাম না। আমি হচ্ছে জাস্ট এরকম টুকটাক নাটক করেছি এবং উই বিকেম বেস্ট ফ্রেন্ডস। আমি ওখানে চ্যাম্পিয়ন হই এবং ও ফার্স্ট রানার আপ হয়। এবং আমরা এতই ভালো ফ্রেন্ড ছিলাম যে ও গ্র্যান্ড ফিনালেতে ওকে জিজ্ঞেস করেছিল আই থিঙ্ক যে কে উইনার হবে। তো সবাই যেটা বলে যে আমি উইনার হতে চাই বা আমার মধ্যে ওই কোয়ালিটিস আছে, ও এতই স্পষ্টভাষী। ও তখনই বলছে যে আমার মনে হয় আমার সেকেন্ড হওয়া উচিত আর হিমিকে ফার্স্ট দেওয়া উচিত, কারণ ও অনেক কিছু জানে, নাচ গান সব শিখে আসছে। তো তখন থেকে আমরা মানে খুব ভালো ফ্রেন্ড। মাঝখানে একটু গ্যাপ পড়েছিল কারণ মাহি র্যাম্পে বেশি, মডেলিং এ বেশি চলে যায়, আর আমি তখন নাটক স্টার্ট করি। বাট এখন মাঝে মধ্যে যখন দেখা হয় তখন আবার মনে হয় যে আমরা ওই ব্যাক ইন দ্য ডে 14তে ফিরে যাওয়া হয়। নাইস। তারপর থেকেই তো এই যে যাত্রা শুরু, 9 বছরে এমন কেউ নেই বাংলাদেশে এখন হিমির নাম না জানে। এবং মজার ব্যাপার হচ্ছে যেটা তুমি সবসময় বলে থাকো, বাংলাদেশের থেকে বাংলাদেশের বাহিরে দর্শকদের আগ্রহের জায়গাটা অনেক বেশি। রিসেন্ট আমি কিছু তোমার ফেসবুকে মনে হয় ছবি দেখেছিলাম, সিঙ্গাপুরে ওর ইউকেতে কোথাও, আমার মনে পড়ছে না লোকেশন, সিঙ্গাপুরে মেবি একটা শুটিং হচ্ছিল, নিলয় ভাইয়া ছিল, তোমার একদমই আলতা বানু সাজা। সেটা কোন নাটকের ছিল? আলতা বানু সাজা মনে করতে পারছি না। ও আচ্ছা, আই থিঙ্ক ওইটা থাইল্যান্ডে ছিল লাস্ট। মানে আমরা বেশ কিছু নাটক করেছি, যেমন গেস্ট ইন সিঙ্গাপুর, গেস্ট ইন থাইল্যান্ড। তারপর তুমি একদমই নতুন, মানে গ্রাম থেকে ফার্স্ট বিদেশে গেছি। হ্যাঁ, ওইটা আমরা গেস্ট ইন সিঙ্গাপুরও, ওইখানেও হচ্ছে এরকম সিঙ্গাপুরে ফার্স্ট এরকম শাড়ি টাড়ি পরে গেছি, এরকম করেছিলাম। যেটা হয় যে আমাদের ডিরেক্টর একজন আছে রাখি, হাসিব হোসেন রাখি, সে হচ্ছে যখনই যেখানে যাই সেখানে নতুন নতুন গল্প ক্রিয়েট করে। সো আমরা যখন ফার্স্ট সিঙ্গাপুরে গেলাম শুট করতে, সেখানে সে একটা গল্প ক্রিয়েট করেছে। এবং যখন থাইল্যান্ডে গেলাম তখন বললো যে আচ্ছা ওইটারই তো সিকুয়েল করা যায়, যে এই কাপলটা ফার্স্ট টাইম গ্রাম থেকে থাইল্যান্ডে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতানো, দোলে মন দোলে অকারণ হরষে গেছে। এবং এটা কিন্তু প্রচুর পরিমাণে পপুলার ছিল। হ্যাঁ, এবং মজার ব্যাপার হচ্ছে এটা শুটিং করতে গেলে কিন্তু আমাদের খুব এম্বারেসড হতে হচ্ছে, কারণ ফরেনাররা তো আসলে বুঝতে পারছে না যে এখানে কি হচ্ছে, এরকম শাড়ি পরে এবং এত লাউড অ্যাক্টিং, আমরা কি কি কাজ কারবার করছি। এবং ক্যামেরাগুলো হয় যে দেশের বাইরে অনেক জায়গায় প্রপার কি বলে যে অনুমতিটা থাকে না, সব জায়গায় শুট করা যায় না। সো কিছু কিছু জায়গায় একটু লুকায়ও শুট করতে হয়। যেমন মেরিল্যান্ডের সামনে ওইখানে কিন্তু প্রপারলি শুট করার যায় না, বাট আমরা একটু লুকায় হচ্ছে, ক্যামেরাম্যান হয়তো অনেক দূরে, ডিরেক্টর ডিওপি দূরে আছে, আমরা ওখানে অ্যাক্ট করছি। তো এরকম অনেক জায়গায় হয়েছে যে আশেপাশে মানুষ জানে না যেখানে শুট হচ্ছে। সো আমি যখন সিঙ্গাপুরে গিয়ে ওই সিংহের মূর্তিটা দেখে অজ্ঞান হয়ে পড়ে যাই, তখন অ্যাকচুয়ালি ফরেনাররা ভাবছে যে আমি আসলে অজ্ঞান হয়ে পড়েছি, এবং মানুষজন মানে খুব অকওয়ার্ড হয়ে গেছে, পুরো জায়গাটা ফাঁকা হয়ে গেছে যে হোয়াট জাস্ট হ্যাপেন। সো এটা খুবই এমবারেসিং, মনে হয় ও মাই গড মানুষজন কি ভাবতেছে, কস্টিউমও ছিল অনেক উইয়ার্ড। হ্যাঁ, সো সেই জায়গা থেকে এটা খুবই ফানি। বাট নীলা ভাই খুব এনজয় করে এই জিনিসগুলো, মানুষের রিয়াকশন এবং এই করতেছে। আমার
ক্ষেত্রে বাংলাদেশে এই ধরনের উইয়ার্ডনেস করা খুব ইজি, কারণ বাংলাদেশের মানুষ জানে যাচ্ছে শুটিং হচ্ছে বা আমাকে একটু চিনে, বাট বাইরের মানুষ যেহেতু জানে না, ওইটা খুবই মানে আমার কাছে এমবারাসিং। তারাও ভাবছিল যে প্রথমবার এসে নাটকের প্লট, এবং সবাই তাকাচ্ছিল যে মানে এরকম বিচের মধ্যে শাড়ি পরে ঘুরতেছে, এইরকম লাউড চুলে ফুল টুল লাগানো, মানে এই জিনিস গোলাপি। হ্যাঁ, এবং আমরা কিন্তু মানে অনেক কিছু হয় যে দেশের থেকে নিয়ে যাওয়া হয় না, যে ওরকম অকওয়ার্ড মানে খুবই উইয়ার্ড লুকিং একটা সানগ্লাস লাগবে, তো আমরা ওইরকম ড্রেস পরেই যেটা হয়েছে যে নিলয় ভাইয়ার আমি ওইরকম গেট আপ নিয়ে ওই সানগ্লাস কিনতে গেছি আর কি, উইয়ার্ড সানগ্লাস কিনতে ডিরেক্টর সহ, এবং আমাদের কাছে বিক্রি করে নাই একটা দোকানে এরকম দেখে, দে থট আমরা ইন্ডিয়া থেকে আসছি আর সামথিং, এবং আমরা খুব হ্যাঁ, সো থাইল্যান্ডে আমাদের কাছে বিক্রি করে নাই, বলছে নো 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 ডোন্ট বাই, গো 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 এরকম করছে। আমি ও মাই গড, নিলয় ভাই বলে দেখ তুই এত বড় বলে সেলিব্রিটি, তোর কাছে সানগ্লাসই বিক্রি করলো না। সো এরকম মজার খুব কাহিনী। তো এই ধরনের জিনিস কি থাইল্যান্ডেই হয়েছে না অন্যান্য জায়গায়? থাইল্যান্ডে হয়েছে, সিঙ্গাপুরে হয়েছে। সিঙ্গাপুরে যখন অনেক বেশি মানুষ, স্পেশালি বাংলাদেশের যে ভাইয়েরা ওখানে থাকে, সবাই যখন অনেক বেশি ভিড় করলো, তখন ফরেনাররা বলছে যে এরা কে, মানে এত মানুষ সেলফি তুলতে আসতেছে কেন, তো তারা একটু মানে মানে তারা একটু এভাবে করে তাকায় যে হু আর দে। আর আমরা সানডের দিন আমরা মোস্তফা মার্টের ওখানে শুট করতে গেছিলাম, এবং সানডেতে তো সবার ছুটি থাকে, সো সবাই এত মানুষ ভিড় হয়ে গেছিল, ট্রাফিক বাঙালিরা, হ্যাঁ, এবং ট্রাফিক আইন টাইন ভেঙে আমার পিছনে সব বাঙালিরা দৌড় দিচ্ছে, আমিও দৌড় দিচ্ছি। কারণ ওখানে না মানে আমি রাস্তার মধ্যে এত ভিড় হচ্ছে, মানে কখন আমাদের দেশ থেকে বের করে দেয়, তো ওইটা আম্মু আবার পিছন থেকে একটা সুন্দর করে ভিডিও করছিল যে এরকম ফ্যানসরা। তুমি কবে আপলোড দিবা? আমি এই মুহূর্তে ভাবছিলাম যে এই ভিডিওসটা দেখতে পারলেই হতো, আমি তোমাকে দেখাবো না। এবং বরিশালে গিয়েও খুব ওভারওয়েলমড হয়েছি আমি। হয় কি যে যেমন আজকে বাসা থেকে এই অফিসে চলে আসছি, ইন্টারভিউ শেষ করে আবার বাসায় চলে যাবো, আমার বাবা ওয়েট করতেছে। হ্যাঁ, শুটিং এও এটাই হয়, বাসা থেকে শুটিং করি, আবার রাতে বাবা নিয়ে যায় বাসায় চলে যাই। সো মানে ওই রকম মানুষ যে অ্যাকচুয়ালি এত মানুষ নাটক দেখে, ওইটা পুরোপুরি রেজিস্টার আমার হয় নাই। আর বাঙালি হিসেবে একটাই আছে যে নিজেকে একটু ডাউন টু আর্থ রাখতে গিয়ে ওই জিনিসটা মাথায় কখনো ভাবিই না যে আমি অনেক ফেমাস হয়েছি বা ফ্যান ফলোয়ার আছে। তো বরিশালে যখন গেলাম বা কোনো জায়গায় যখন ঢাকার বাইরে যাওয়া হয়, তখন ওইটা দেখলে না খুব মানে ভালো লাগে, এবং খুবই সারপ্রাইজ হয়েছে আসলেই মানুষ মানে আমার ফ্যানও আছে, এটা খুবই অবাক লাগে এবং খুবই ভালো লাগে। কারণ স্কুলের বাচ্চারা স্কুল বাঙ্ক দিয়ে আমার সাথে দেখা করতে আসছে, এবং বরিশালে লাইক ফুলের একটা স্টিক কিনে নিয়ে আসছে আমার জন্য। আমি বললাম যে আচ্ছা দেখা করতে আসছো ভালো, স্কুল বাঙ্ক কেন দিচ্ছ? ওদের সাথে আমার ঝগড়া লেগেছে, স্কুলে তো যাবা তুমি, বলে স্কুলে গেলে তো শুটিং দেখতে পারবো না। এবং আমি দেখেছি আমার ফিমেল ফ্যান্সদের আমার বেশি মানে আমার কাছের, মানে ওরা যখন আসে ফুল নিয়ে আসছে আরো দুইটা মেয়ে, হ্যাঁ, এবং ওরা আমার হাত ধরে একটু ছুঁয়ে দেখতে চাচ্ছিল, এবং দেখলাম সব বাচ্চারা হাত ধরে, আমি দেখছি হাত তো আমার ছিঁড়ে যাবে। তো আমি ওই ভিডিওটা ফেসবুকে দিয়েছি। এই মোমেন্টসগুলো আমার খুব ভালো লাগে। এটা নিঃসন্দেহে দারুণ একটা বিষয়। হয় কি যে হ্যাঁ আমরা জানি আমার ফেসবুকে এত ফলোয়ার্স বা আমাকে সবাই ভালোবাসে, কিন্তু সামনাসামনি হাত ছুঁয়ে দেখা এটা আমরা নর্মালি বলিউড হলিউডে মনে করি। হ্যাঁ, এটা খুব দারুণ। আঙ্কেলের কথা বলছিলে যে একটা সময় যাকে মানে ওভার দ্য ফোন খুব জোরাজুরি করতে হয়েছে একটু কালচারাল কাজ করার জন্য, এখন সে মেয়ের এই রিয়েল লাইফ যে ভালোবাসা দর্শকের কাছে থেকে, এটা কি দেখে খুব একটা একনলেজ করে না। এটা নিয়ে ব্রাউন বাবা মানে হ্যাঁ প্যারেন্টসদের এটা হয় যে একনলেজ করে না, বাট সে মনে মনে আই থিঙ্ক প্রাউড, বা আমার আগে পিছে বলে, আমি আশেপাশ থেকে শুনি আমার মা যেরকম অনেক ভোকাল, মানে সে কোনো নাটক ভালো হলে খারাপ হলে সবকিছু একদম সাথে সাথে দেখে, প্রথমে সাজেশন দিবে এবং বলবে যে এই নাটকটা ভালো হয়েছে, কিন্তু এটা কিন্তু খুব ভালো অ্যাক্টিং করছে, সেটা দেখিস। অনেক সময় আমার নাটক দেখতে দেখতে লেট হয়ে যায়, তখন সে সাজেস্ট করে এইটা দেখতে হবে, এটা দেখিস, এটা ভালো হয়েছে। আমার বাবা চুপচাপ দেখে, ওটা নিয়ে কিছু বলে না, খারাপ হলে বলে, হ্যাঁ প্রশংসা করে না, খারাপ হলে বলে, বাট তারা দুইজনই অনেক বেশি আমাকে সাপোর্ট করে। কারণ যেহেতু আমার বাবা সবসময় আমাকে মানে এত রাত করে 3টা 4টা 5টা বাজে আমার হয়তো অনেক দূর থেকে শেষ হচ্ছে, মাওয়া থেকে শেষ হচ্ছে, সে মাওয়া আমাকে ড্রপ করে দিয়ে আসছে, আবার চলে আসছে, আবার রাতে গিয়ে নিয়ে আসে, তো এই হার্ডওয়ার্ক গুলা করে। আর আমার মা তো অলওয়েজই আমার কস্টিউম থেকে শুরু করে কোনটা কি লাগবে, কোথায় শপিং এ যেতে হবে, আমি তো যেতে পারি না, মা ম্যানেজার একদমই, মানে ফ্যাশন ডিজাইনার বলা যায়। আম্মুর ফ্যাশন সেন্স খুবই ভালো, এবং আমি মানে নাটকে যাই পরি সবই আম্মুর প্যাক করে দেয়া, সবই আম্মুর কেনা।
সো এই সাপোর্টগুলো আমি অনেক পাই। আর আমার ভাইয়ের কাছ থেকে মেন্টাল সাপোর্ট পাই, মানে ভার্বাল সাপোর্ট পাই। এখন তো ভাই দূরে থাকে, হ্যাঁ, ভাইকে মিস করা হয়তো প্রচুর। অনেক বেশি মিস করি, আর বাট অত বেশিও না, কারণ হচ্ছে মানে আমরা প্রতিদিনই রাতে কথা বলি, মানে ও যতই বিজি থাকুক, ও হয়তো জিম করছে তখনই আমাকে ফোনে রেখে জিম করছে। এবং আমার মা একটু বিরক্ত হয়ে যায় মাঝে মধ্যে যে আচ্ছা আমি বলছি ওকে ফোন দিত, আমার না ফোন দিত, ওর সাথে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে কথা কেন বলতেছে। বাট হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এবং অনেক ছোট থেকে আমি ওর সঙ্গে মানে বড় ভাই ওইরকম মনে হয় না। 6 ইয়ার্স। আচ্ছা, সো 6 ইয়ার্স হলেও এখনো ফিট হয়েছে এত বেশি, আমার থেকে ইয়াং লাগে ওকে। বাট আমাদের সম্পর্কটা সবসময় এরকম, আমার একদমই যত পেটের খবর আছে ওকে আমার বলতে হবে। ওর খুব একটা পেটের খবর আমি জানি না, কম বলে আমাকে, বাট আমি ওর সঙ্গে সবকিছু শেয়ার করি। সো ভাই বোনের এই সম্পর্কগুলো না সবচেয়ে দারুণ। হ্যাঁ, এবং মনে হয় যে যখন দূরে থাকে তখন আর বেশি কষ্ট লাগে, বেশি মিস করা হয়। সো সব কিছু মিলিয়ে দারুণ একটা সময় পার করছো। এবং আলহামদুলিল্লাহ। তোমার মুভির কথা যদি বলতে হয়, মুভি করেছো, একটা করেছো, নতুন করে কেন পাচ্ছি না? আমি জানি তুমি বলবে এটা প্রোডিউসার, এর বাহিরে বলো। নর্মালি হয় কি, আমরা অনেক বেশি ইউজ টু হয়ে গেছি যে এই স্ক্রিনে হিমি আসে তার মানে একটা ঝগড়া হবে। আগে ছিল অন্য ধরনের ক্যারেক্টার, এখন আমরা এই গতানুগতিক একটা জিনিস ধরেই বসে আছি। এর বাহিরেও তোমার কোনো পার্সোনাল ফেভারিট আছে কিনা যে এই ধরনের ক্যারেক্টারে আমি কাজ করব বা এই ধরনের মুভিতে আমি কাজ করব? আমার সবসময় মানে ইন পার্সনও আমার 80s সময়টা খুব পছন্দের, শুধুমাত্র অ্যাক্টিংয়ের জন্য না, মানে 80s মুভিজ বা ওই সাদা কালো সময়ের, এরও আগের যেই সময়কার প্রেম, ওই সময়কার গল্প, এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে। আমরা এখন যেরকম একটা অ্যাক্টিং প্যাটার্ন আছে যে পার্কের মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঝগড়া করছে, বাট ওই সময় যে ওই যে লুকায় লুকায় দেখা এক ঝলক, এবং হয়তো কবুতরকে খাওয়াচ্ছে, ওই সময় ছাদে ওঠা দুইজনের এই সুইট জিনিসগুলো, হ্যাঁ এই জিনিসগুলো আমি খুবই এনজয় মানে করি যখন আমি স্ক্রিনে দেখি, বা এই টাইপের ক্যারেক্টার আমার করার খুবই ইচ্ছা। যদিও আমি মুভিতে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার উপরে মুভি ছিল, সো হঠাৎ দেখাতে আমি কিছুটা ওই সময়কার ফিল পেয়েছি। হ্যাঁ, বাট এখনকার সময় হয় কি যে মানুষ যেটাতে রিলেট করতে পারে ওই নাটকগুলো বেশি দেখতে পছন্দ করে। সো এর জন্য এই সময়কার গতানুগতিক সময়ের প্রেম বা ডেটিং লাইফ, এই যে জিনিসগুলো ঘটনাগুলো হয় ওগুলো বেশি দেখায়, বাট আমার ওই সময়কার জিনিসগুলো বেশি ভালো লাগে। যদিও রিসেন্টলি আমরা যখন বরিশাল গেছি, আমরা একটা নাটক ওই রকম করেছি, যেটা তখনকার সময় হয়তো ফোন মাত্র শুরু হয়েছে, চিঠি নিয়ে আদান প্রদানের একটা গল্প আমরা করেছি। আমার তো অ্যাক্টিং করতে খুব ভালো লেগেছে, এবং আমার ভিজুয়ালি ওই টাইপের ক্যারেক্টারগুলো দেখতে ভালো লাগে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতানো, দোলে মন দোলে অকারণ হরষে। তার মানে ওই রবীন্দ্রনাথের যে নায়িকারা আছে তারা তোমার খুব ফেভারিট? হ্যাঁ, যদি একজনের নাম বলি, তার নাম জিজ্ঞেস করে জানতে চাই। লাবণ্য। বাহ, তুমিও লাবণ্যর মতোই। তাই আই হোপ শেষের কবিতা লাবণ্য হয়ে তোমাকে আমরা স্ক্রিনে দেখবো কখনো হয়তো। ওকে, লাবণ্যর কথা যেহেতু আসলো, তোমার খুব ফেভারিট একটা পারসন এন্ড শি ইজ টেইলর সুইফট। বলো তো তার কোন গানটা তোমার সবচেয়ে বেশি পছন্দের? এইভাবে একটা বললে আমাকে মাইর খেতে হবে সুইফটিজ এর কাছ থেকে, কারণ একটা আসলে বলা যায় না। এখানে কিন্তু দুইটা সুইফটিজ। ও দ্যাটস গুড। তোমার কোনটা পছন্দ এটা বলো। আমার মানে এই যে তুমি আমাকে জিজ্ঞেস করলে না, এই সুইফটিজদের এই একটা প্রবলেম, কোনটা রেখে কোনটা বলবো। মেলোডি যেমন পছন্দ, রক তেমন পছন্দ, পপ তেমন পছন্দ, সবগুলোই তো ভালো লাগে। হ্যাঁ, বাট আমার হচ্ছে রিসেন্টলি আই ক্যান ডু ইট উইথ আ ব্রোকেন হার্ট, এই গানটা খুব পছন্দের। ফোর্টনাইট পছন্দের, বলে শেষ করা যাবে না। বাট আমার লাইফে একটা ইচ্ছা আছে বাকেট লিস্টে, যে টেইলর সুইফটের কনসার্টে কখনো আমরা মিস করে ফেলছি। আমরা যেহেতু কানাডাতে শেষ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আমার ভাই খুব আফসোস করছে, যেহেতু ও কানাডাতে থাকে। এটাই বললাম যে তোমার ভাই এসে কানাডাতে, এবং লাস্ট ট্যুর বা কনসার্ট সেখানে, তোমার কেন যাওয়া হলো না? আমার ভাই আর আমার এইটা হচ্ছে আমাদের বাকেট লিস্টে যে আমরা দুইজন একসাথে টেইলরের কনসার্ট দেখবো।
আমি হয়তো তখন বিজি ছিলাম আর টিকিট পাওয়া যায় না টু বি অনেস্ট। হি ট্রাইড, 1 বছর আগে শেষ হয়ে গিয়েছিল। হ্যাঁ টিকিট একদমই মানে ও অনেকগুলো গ্যাজেট নিয়ে বসেছিল, টিকিট পায় নাই। বাট আমাদের নেক্সট ফেভারিট হচ্ছে কেটি পেরি, সো আমরা প্ল্যান করছি আমরা ভাই বোন মিলে কেটি পেরি কনসার্ট সামনে অ্যাটেন্ড করব, দেখা যাক ইনশাআল্লাহ করতে পারি কিনা। আই হোপ ক্যালিফোর্নিয়াতে হোক, ক্যালিফোর্নিয়ার গানটা শুনতে শুনতে কনসার্ট। এবং ওর রিসেন্ট অ্যালবামও কিন্তু খুব ভালো, আমি শোনা স্টার্ট করছি। এই মুহূর্তে মনে করতে আই থিংক 143 ওর অ্যালবামের নাম, আই এম নট শিওর বাট আই স্টার্টেড লিসনিং। অরল্যান্ডো ব্লুম, কেটি পেরি আমি খুবই ফেভারিট, সো এখানে একটা পিঞ্চ। এন্ড লাস্ট ফ্রাইডে নাইট। সো তুমি কোথাও একবার বলেছিলে যে টেইলর সুইফটের, যেহেতু তুমি গান করো, আবৃত্তি করতে, নাচতে, কখনো যদি সুযোগ থাকে কোনো এক সময় ফ্রি হলে তুমি টেইলর সুইফটের মতো একটা মিউজিক ভিডিও করার প্ল্যান আছে? টেইলর সুইফটের তো প্যাটার্ন অনেক, হ্যাঁ, বাট কোন প্যাটার্নে যদি তোমাকে সুযোগ দেয়া হয় কোন প্যাটার্নের মিউজিক ভিডিও করবে? আই থিংক ব্যাড ব্লাড টাইপের। আই থিংক ওই টাইপের কোনো কিছু, বাট অত বাজেট তো আমাদের নাই। কিছু হোক, বাঙালি কাছাকাছি, বাঙালিয়ানা ব্যাড ব্লাড, বাংলাদেশি ব্যাড ব্যাড, দিস ইজ দ্য বেস্ট। এন্ড সেখানে তো ছিল গেস্ট ক্যারেক্টার অনেকেই ছিল, স্পেশালি সেলেনা গোমেজ ছিল। তোমার এখানে তাহলে মাহি থাকবে। আমি জানি না সবাই আসবে কিনা, বাট আমি সবাইকে, তুমি ব্যাড ব্লাডের মতো কিছু করছো, ডেফিনেটলি দে আর কামিং। হ্যাঁ, সো মেবি, আই ডোন্ট নো, মানে ইচ্ছা তো অনেক সময় আমি আমার যেটা হয়, আমি অনেক ইন্টারভিউতে বলেছি, আমি যখন যে সিরিজ দেখি, যেহেতু আর্টিস্টরা অনেক বেশি ভিজুয়াল করতে পছন্দ করে, যখন ডিরেক্টর গল্প শোনায় মানে আমি শুনে আমি ভাবতেছি কোন সিনটা কোন জায়গায় হবে, এরকম ভিজুয়াল করি। সো যখন আমি কোনো সিরিজ বা মুভি দেখি তখনও ভিজুয়াল করি এবং নিজেকে অলওয়েজ মেইন ক্যারেক্টার এবং পছন্দের ক্যারেক্টারে দেখি। সো এরকম তো অনেক বড় বড় স্বপ্ন থাকে, দেখা যাক কোনটা বেস্ট উইশ। এখন তোমাকে আমি 3টা নাম বলবো, তুমি বলবে এর মধ্যে তুমি কোনটা। ওকে। মনিকা, র্যাচেল, ফিবি। The toughest question. হ্যাঁ, toughest. I think Phoebe because he's তুমি ফিবি? হ্যাঁ, আমার বিড়ালের নামও ফিবি। Phoebe is my favorite character. তুমি বলবে যে আমি মনিকা। মনিকা না, মনিকা তো রিলেশনশিপে থাকে। I'm forever single like Phoebe, I think. আচ্ছা, এই কারণে ফিবি। হ্যাঁ, ফিবির মজার ব্যাপারটা কি বলতো, আমরা কখনো এক্সপেক্ট করি নাই যে ইন দ্য এন্ড ফিবির লাইফে এমন মার্কের মতো, মার্ক রাইট? হ্যাঁ হ্যাঁ, আই থিংক মার্কের মতো কেউ একজন আসবে। সো দেখা যাক। বলতে হবে। এখন কে আছে? কেউ নাই। মার্ক আসেনি? না, এখনো আসে নাই। ফিবি এখনো যে এই মানে সার্চিং। হ্যাঁ, সার্চিং, নট সার্চিং আমি বলবো। আই থিংক মানে ইটস, মানে আমার কাছে মনে হয় যে এটা মানে সার্চ করলে আরো মনে হয় বেশি আসবে না। সো আমি সার্চ করছি না, আমি নরমালি আছি, যখন আসার আসবে। ওই যে মার্কের মতো, মানে জয়ী হচ্ছে তোমার সবচেয়ে ফেভারিট ক্যারেক্টার। হ্যাঁ, মানে 6টার মধ্যে জয়ী হচ্ছে সবচেয়ে ফেভারিট, এবং জয়ী কিন্তু স্যাবোটেজ করেছিল ফিবির লাইফে, এবং তখনই তার লাইফের বেস্ট জিনিস হয়েছিল। সো আই হোপ তোমার ফেভারিট ক্যারেক্টারের মতো কেউ একজন, এমন একজন মার্ককে নিয়ে আসুক, তারপর তাকে নিয়ে আমরা আরেকদিন প্রোগ্রাম করব। হ্যাঁ, হোপফুলি। আর যদি কেউ না আসে এর মধ্যে, আমি আমার ফিবি মানে আমার বিড়াল এন্ড সাকুরাকে নিয়ে, বাই দ্য ওয়ে ফিবি এন্ড সাকুরা কিন্তু খুবই ফেমাস, এটা আমি একটু ক্যামেরায় বলে দেই। দে হ্যাভ লাইক 12,000 ফলোয়ার্স। আমি খুবই প্রাউড, মানে আমি সারাক্ষণ ওদের পোস্ট করতে থাকি, নিজের পেজে যত না পোস্ট করি, মানে আমার নিজের পেজে আমার সবসময় অ্যাডমিন সারাক্ষণ, মানে আমাদের তাজুল ভাইয়া হচ্ছে সারাক্ষণ আমাকে আপু ছবি আছে, ছবি পাঠাও, পেজে দিব, এরকম করতে থাকে। বাট আমার গ্যালারি ভর্তি বিড়াল, আমার বাসার বিড়ালদের ছবি, রাস্তার কুকুরদের ছবি, তো আমি সারাক্ষণ ফিবি সাকুরার পেজে দিতে থাকি। যারা এখনো ফলো করে না তারা প্লিজ ফলো করেন আমার বিড়ালদের পেজ। ফিবি এবং সাকুরার জন্য একটা থামস আপ। হ্যাঁ। আর হচ্ছে ঘুঘু চারটার নাম কি? চারটার নাম দেইনি এখনো। রাহুল এন্ড আঞ্জলি হচ্ছে বাবা মায়ের নাম, বাট এরপরে দুজনের নাম দেয়া হয় নাই, কারণ আমার বাবা মা তাদেরকে উড়াই দিতে চাচ্ছে। সো এখন আমি ওইরকম অ্যাটাচমেন্ট কম গ্রো করতে চাচ্ছি। আচ্ছা, রাহুল আর আঞ্জলির কথা যখন বললে, তুমি আঞ্জলি নাকি পু? I think Anjali. I'm not that sassy. But on screen I think Pooh, but in real life Anjali.
দেন ভবিষ্যতে যে আসছে মার্কের জন্য অনেক শুভকামনা, বিকজ হি ইজ গেটিং দ্য বেস্ট পারসন। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি চাচ্ছিলাম গতানুগতিক ধারার বাহিরে যে একটু আড্ডা দিতে। হ্যাঁ, আমার কাছে মনে হয় না যে কোনো ইন্টারভিউ বা কোনো প্রোগ্রামে আছে, আমি ভুলেই গেছি যে ক্যামেরাস আছে এবং এত বেশি মানে কি বলে যে সবসময় তো অনেক ইনফরমেটিভ কথা বলি যে আমার এই কাজটা আসছে, এটি দেখুন, বাট আমার কাছে মনে হচ্ছে ফুল টাইম আমরা গল্প করছি এবং আমাদের গল্প কিন্তু ক্যামেরা স্টার্ট হওয়ার আগে থেকেই স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, ছিল। এবং কারণ আমাদের মধ্যে মিল আছে, আমরা তোমার নানু বাসা হচ্ছে মুন্সিগঞ্জে, আমার বাসা মুন্সিগঞ্জে, আমার নানু বাড়ি পুরান ঢাকায়, তোমার বেড়ে ওঠা পুরান ঢাকায়। শেষ করবো তোমার পুরান ঢাকার ডায়লগ দিয়ে। পুরান এইভাবে করে আর্টিস্টরা ডায়লগ আসলে বলতে পারে। দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নাও পুরান ঢাকার কাছে, যেহেতু আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি পুরান ঢাকার ভাষায় কিছু বলছি না, কারণ এখন মাইর খেতে হবে পুরান ঢাকা এইভাবে বললে, কারণ আমি যখন পুরান ঢাকার নাটক করি তখনই আমার কো-আর্টিস্ট সবার ওই ডায়লগ ওই এনভায়রনমেন্ট থাকলে তখনই ডায়লগ দিতে পারি, তখন চলে আসে, বাট এমনি নর্মালি এভাবে করে আসে না। নোয়াখালীটা কিছু কিছু পারি, সো নোয়াখালী কিছুটা বলতে পারি। আই থিঙ্ক যে আনে ভালো আছেন নি, মানে এরকম আমি ভালো আছি, আর এই প্রোগ্রামে আসতে পারি খুব ভালো লাগছে। আর থ্যাংক ইউ সো মাচ দর্শকদের এতক্ষণ আমাদের পক দেখার জন্য। আই ডোন্ট নো কতটুকু রিলেট করতে পারছে আমাদের ইন্টারনাল গল্প, ইন্টারনাল কথাবার্তা, বাট থ্যাংক ইউ সো মাচ সাপোর্ট করার জন্য, অ্যান্ড সবসময় পাশে থাকবেন, দোয়া করবেন, এবং রাস্তার কুকুর বিড়ালদের এই শীতের মধ্যে একটু খাবার দিবেন, একটু ওয়ার্ম দিবেন। Thank you so much for being here. You are welcome. দর্শক বিদায় নিচ্ছি আজকের সারা লাইফস্টাইল প্রেজেন্স তারার সাথে থেকে। নুসরাত জারিন ইজ সাইনিং অফ। নেক্সট উইকে দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন।